দেখুন, কমিশন যে রিপোর্টটা দিয়েছিল সেটা 14 সালে, আজকে 26 সাল। তো এই রকম অনেক কারণ ছিল যে রিপোর্ট প্রকাশ করলে মমতা ব্যানার্জির অসুবিধা হতো। এখন কিছু গল্প আছে যে যে পুলিশ অফিসার তাকে বাঁচিয়েছিলেন তার চাকরিটা গিয়েছিল, সেই চাকরিও ফেরতের তিনি ব্যবস্থা করেননি। আমি সমাজ মাধ্যমে দেখেছি, সত্যি কিনা আমি জানি না। এই যে কমিশনের রিপোর্টের অন্যতম সুপারিশ ছিল যে যারা মারা গেছেন তাদের 25 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হোক, আর যারা আহত হয়েছে তাদের 5 লাখ করে। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। স্যার, 21শে জুলাই 1993 সালে ঠিক কি কি ঘটেছিল আমরা দেখেছি। এর আগে যখন বিগত সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সময় তারা যখন ক্ষমতায় আসেন 2011 সালে, তারা প্রাক্তন বিচারপতিকে দিয়ে একটি কমিশন গঠন করে। কিন্তু সেই কমিশন গঠন করার পর আমরা দেখেছি বিভিন্ন সাক্ষ্য গ্রহণ হয়েছে, কিন্তু কোনো রকম কোনো কমিশনের যে রিপোর্ট তা পেশ করা হয়নি। কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী, বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি বিধানসভায় সেই যে কমিশন কি কি রিপোর্ট দিয়েছিল তা খুলেছেন। কি বলবেন? দেখুন, কমিশন যে রিপোর্টটা দিয়েছিল সেটা 14 সালে, আজকে 26 সাল। তো তার মানে আপনি দেখুন যে কত বছর হচ্ছে, 12 বছর প্রায়। 12 বছর। তো এই 12 বছরের রিপোর্টটা প্রকাশ করেনি। এতে একটা কথা তো খুব সহজে বোঝা যায় যে রিপোর্টটা প্রকাশ করলে মমতা ব্যানার্জির সুবিধার থেকে অসুবিধা বেশি হতো, সেই জন্য প্রকাশ করেনি। কেন প্রকাশ করেনি? দেখুন, কমিশন কিছু সুপারিশ করেছিল, সেই সুপারিশ মধ্যে অন্যতম ছিল, যেমন কমিশন বলেছে যে লালবাজার থেকে এবং রাইটার্স থেকে যে কাগজপত্র তারা চেয়েছিলেন সে কাগজপত্র তারা পাননি। তখন কিন্তু সরকারে তৃণমূল, মানে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তাহলে তার কাছ থেকে নথিপত্র পাওয়া যাচ্ছে না। সেটার আবার কারণ অনেক আছে। দেখুন, মনীশ গুপ্ত 93 সালে হোম সেক্রেটারি ছিলেন, এবং তখন হাইকোর্টে একটা মামলা হলে মনীশ গুপ্ত একটা রিপোর্ট দিয়েছিলেন, তাতে কত বাসে আগুন লেগেছিল, কত গাড়ি ভাঙচুর হয়েছিল, কতজন পুলিশ অফিসার আহত হয়েছিল, গুলি না চালালে যে রাইটার্সে যা বন্ধ করা যেত না, সেগুলো সব লিখেছিলেন। তো তিনি তো তৃণমূল সরকারের মন্ত্রী ছিলেন, তো তখন তার পক্ষে অন্য কথাও বলার উপায় ছিল না, কারণ তিনি লিখিত রিপোর্ট দিয়েছেন। আর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা, তিনি তো মন্ত্রী করেছেন, তারপর রাজ্যসভার সদস্য করেছেন, মমতা ব্যানার্জির ছিল না, ফলে রিপোর্ট প্রকাশ হয়নি। এই যে কমিশনের রিপোর্টের অন্যতম সুপারিশ ছিল যে যারা মারা গেছেন তাদের 25 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হোক, আর যারা আহত হয়েছে তাদের 5 লাখ করে। কিন্তু মমতা ব্যানার্জি তাদেরকে 2000 টাকা করে দিয়েছেন, যারা 2 লাখ টাকা, আর যারা আহত হয়েছেন তাদের 15,000 টাকা দিয়েছেন। তো এইটা যে কমিশন সুপারিশ করেছেন, সেই সুপারিশ মমতা ব্যানার্জি নিজেই মানেননি, এটা তো প্রকাশ হয়ে যেত, এখন যেমন প্রকাশ হয়ে যাচ্ছে। তো এই রকম অনেক কারণ ছিল যে রিপোর্ট প্রকাশ করলে মমতা ব্যানার্জির অসুবিধা হতো। যে পঙ্কজ বন্দ্যোপাধ্যায়, তিনি নাকি সাক্ষী দিতেই যাননি। কেন সাক্ষী দিতে চাননি সেটাও আপনি জানুন। তিনি বলেছিলেন যে যিনি তখন হোম সেক্রেটারি ছিলেন এবং পুলিশ কমিশনের উপরে যিনি দায়ী ছিলেন, তাকে মন্ত্রী করে কমিশন করা হচ্ছে, সেই কমিশনের পক্ষে সত্য বের করা সম্ভব নয়, অতএব আমি সাক্ষী দিতে যাবো না। দেখে নিন রিপোর্ট থেকে, একেবারে মনীশ গুপ্ত, এটাও তো আউট হয়ে যেত, এটাও তো আউট হয়ে যেত। পঙ্কজ ব্যানার্জি কিন্তু অন্য দলের লোক ছিলেন না, তৃণমূলের লোক ছিলেন, তিনি তৃণমূল নেতা। সেই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কমিশন ডাকেইনি। কমিশন ডাকেনি না, কমিশনে তিনি যাননি, যিনি যেহেতু মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী ছিলেন। নাহলে যার নেতৃত্বে আন্দোলন, একেবারে যার মাথায় আঘাত লেগেছিল, অনেক জায়গায় আঘাত লেগেছিল। এখন কিছু গল্প আছে যে যে পুলিশ অফিসার তাকে বাঁচিয়েছিলেন তার চাকরিটা গিয়েছিল, সেই চাকরিও ফেরতের তিনি ব্যবস্থা করেননি। আমি সমাজ মাধ্যমে দেখেছি, সত্যি কিনা আমি জানি না। কিন্তু তার চাকরি যে গিয়েছিল, চাকরি তিনি ফেরত পাননি, এটাও তিনি বলছেন। এমনকি আইন অনুযায়ী যে তদন্ত হয়েছিল বলেও কমিশন মনে করেনি। কিন্তু
তাও ফায়ারিং হলে আচ্ছা সেটার একটা এক্সিকিউটিভ ইনকোয়ারি হয়। আচ্ছা তো ওখানে তো ফায়ারিং হয়েছিল, তো তার যে এক্সিকিউটিভ ইনকোয়ারি সেটা ঠিক মতো হয়নি বলে কমিশন বলেছে। আচ্ছা মানে এই কমিশনের এনকোয়ারি ঠিক মতো হয়নি বলেননি তারা। আচ্ছা, মানে ওই সময় যে এনকোয়ারিটা সেটা ঠিক- এক্সিকিউটিভ ইনকোয়ারি যেটা আচ্ছা। হয়েছিল সেটা, মানে পুলিশ ফায়ার করলে এক্সিকিউটিভ ইনকোয়ারি হয়, এটা মানে আইনে আছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি বলেছেন, পরিবারকে বলেছেন যে তারা চাইলে ফ্রেশ এফআইআর করার সুযোগ পাবেন, এমনকি ক্ষতিপূরণও তারা আবার পাবেন। না, ক্ষতিপূরণ যে টাকাটা সুপারিশ করেছিল, হ্যাঁ। বলেছে যদি তারা চান তাহলে তিনি মুখ্যমন্ত্রীর যে ফান্ড আছে সেখান থেকে দরকার হলে দিয়ে দেবেন। এমনকি এফআইআর কথাও তারা আবার বললেন ফ্রেশ হ্যাঁ, এফআইআর করার এফআইআর সুযোগ করতে পাবেন। পারবেন সেটাও বলেছে। এটা কত স্যার, সেই সময় তো আপনি দায়িত্বে ছিলেন, আপনি কি ঘটেছিল ঠিক 1993 সালের 21শে জুলাই কি ঘটেছিল? না, আন্দোলনটা তো কি নিয়েছিল আপনারা জানেন, একেবারে যে ভোটার সচিত্র ভোটার কার্ড যাতে ভুয়ো লোকরা ভোট দিতে পারে না তার জন্য আন্দোলন ছিল। তো সেদিন আমার ডিউটি ছিল আকাশবাণীর সামনে ওখানে, তো জনতার আগেই গুলি চলেছে, তারা ওই পর্যন্ত আসেনি, ফলে আমাকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে হয়নি, ফলে আমাকে সাক্ষীতেও ডাকেনি, পরবর্তীকালে কোনো কিছুতে আমার নাম জড়ায়নি। স্যার, এর আগে আমরা দেখেছি বামফ্রন্ট সরকার তারাও কেন এই বিষয়টা নিয়ে এত কিছু করেননি, আবার মমতা সরকার তারাও কেন করেননি? কি মনে দেখুন, হয় আপনার? বামফ্রন্ট সরকার তখন ক্ষমতায় ছিলেন, ধরুন যে যিনি পুলিশ কমিশনার ছিলেন বা অন্য অন্য যারা পুলিশ অফিসার ছিলেন এবং যিনি হোম সেক্রেটারি ছিলেন, তারা তো বামফ্রন্টের অধীনেই কাজ করতেন। এই হোম সেক্রেটারি কি তো বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে তৃণমূল দাঁড় করালো? তো সেই মনীশ গুপ্ত যখন এখানে মন্ত্রী, তখন তিনি যখন হোম সেক্রেটারি, তিনি সর্বোচ্চ পদে আছেন, ফায়ারিং হবে কি না সেসব তিনি নিয়ন্ত্রণ করতেন। হয়ে গেলে কেউ ভুল করলে তার বিরুদ্ধে ব্যবস্থাও তিনি নিতেন, ঠিক করলে পুরস্কারও তিনি সুপারিশ করতেন। তো তিনি যখন মন্ত্রী আছেন তখন তার এনকোয়ারি কতটা সম্ভব ছিল? পঙ্কজ ব্যানার্জি তো এই কারণ দেখেই আসেননি সাক্ষী দিতে। স্যার, আপনার কি মনে হয় এর পেছনে কোনো ষড়যন্ত্র ছিল ওই 21শে জুলাই? দেখুন, সেটা তদন্ত ছাড়া বলা উচিত হবে না। বিশেষ করে সে সময় এটা নিয়ে তো তদন্ত হয়েছে, তারপর একজন হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে একটা কমিশন হয়েছে। অতএব তদন্ত না করে ও ব্যাপারে কোনো মন্তব্য কারো পক্ষে করা সম্ভব নয়।